বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বাগাতিপাড়া, নাটোর। আমরা রসায়নের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে কথা বলছিলাম। এর আগে তৃতীয় ক্লাস নিয়েছি, আজকে রসায়নের লাস্ট ক্লাস, চতুর্থ ক্লাস পর্যায় সারণী নিয়ে। তো এর আগে আমরা পর্যায় সারণীর পরিচয়, পটভূমি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য, পর্যায় সারণীতে উপস্থিত মৌলসমূহের অবস্থান এবং পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম ও একই গ্রুপে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম নিয়ে কথা বলছিলাম। তো আমরা আজকে কথা বলবো যে একই গ্রুপে উপস্থিত মৌলসমূহের অন্যান্য যৌগের সাথে বা মৌলের সাথে বিক্রিয়া নিয়ে। তো আসো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই গ্রুপে উপস্থিত মৌলসমূহের দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া করি। আচ্ছা দেখো, আমরা যদি গ্রুপ 17 মৌলের কথা বলি, গ্রুপ 17 আমরা বলছিলাম যে গ্রুপ 17 হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপে আছে 6টি মৌল, যেমন ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসপারটিন, অ্যানাসাইন। তো এই গ্রুপ 17 মৌলগুলো যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, এই এরা দ্বিপরমাণু, এরা মৌলসমূহ গ্যাস, এরা গ্যাস, এই গ্যাসগুলো দ্বিপরমাণু কেবল করে বলছে, এরা সবাই দ্বিপরমাণু। যেমন ক্লোরিনের কথা যদি বলি, ক্লোরিন F2 দ্বিপরমাণু গ্যাস। এই গ্যাসটা যদি হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে, H2 গ্রুপ 1 এর হাইড্রোজেন গ্যাস, এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস। এভাবে যদি ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেনের সাথে তাহলে উৎপন্ন হবে দুটাই গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড HCl গ্যাস। এরপরে আসি আমরা ব্রোমিন। ব্রোমিন যদি বিক্রিয়া করে ব্রোমিন গ্যাস হাইড্রোজেন গ্যাসের সাথে তাহলে উৎপন্ন হবে 2 হাইড্রোজেন ব্রোমাইড। এরপরে আসো আয়োডিন। হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করলে গ্যাস হাইড্রো আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড গ্যাস। তো এই গ্যাসগুলো যদি পানিতে দ্রবীভূত করা হয় তাহলে অ্যাসিড উৎপন্ন হবে এবং এই অ্যাসিডটা প্রোটন দান করবে পানিতে। দেখো, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, এই গ্যাসটা যদি পানিতে দ্রবীভূত করে প্লাস পানি, তাহলে উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা অ্যাকোয়াস বলে, অ্যাকোয়াস। এরপরে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি পানিতে লিকুইড এই জন্য বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করে গ্যাস, তাহলে পানিতে বিক্রিয়া করলে উৎপন্ন হবে হাইড্রো ব্রোমাইড অ্যাসিড অ্যাকোয়াস। এভাবে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে লিকুইড, তাহলে উৎপন্ন হবে হাইড্রোজেন আয়োডাইড অ্যাকোয়াস মানে অ্যাসিড। উৎপন্ন অ্যাসিড যদি ধাতু কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে ধাতু লবণ, কার্বন ডাই অক্সাইড এবং পানি। যেমন ম্যাগনেসিয়াম কার্বনেট, কার্বনেট একটা লবণ, HCl বিক্রিয়া করে, HCl বিক্রিয়া করলে ধাতু লবণ, যেমন ম্যাগনেসিয়ামের লবণ হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এভাবে যদি ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে CaCO3 প্লাস HCl হাইড্রোজেন ক্লোরাইড অ্যাকোয়াস যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এবার যদি ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করে
এই সেলফিটা করে তাহলে কোন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। তো এভাবে একই গ্রুপের মৌলগুলো দ্বারা বিশেষ ধরনের বিক্রিয়া কিছু, এই বিক্রিয়াগুলা দেখে আমার মৌল সমূহের বৈশিষ্ট্য, ধর্ম, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুইটা বলতে পারবো। তো আসলে বন্ধুরা এবার আমরা সৃজনশীল নিয়ে বা পরমাণুর আকার যেটা আমরা পড়িয়েছি এর আগে, এগুলা নিয়ে সৃজনশীল কিছু প্র্যাকটিস করি যে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন যদি আমরা একটা কোশ্চেন বলি এ বি সি তিনটি মৌল, এরা প্রতিটি অর্থে ব্যবহৃত বহিষ্ঠ শক্তি স্তরে যথাক্রমে একটি, দুইটি এবং তিনটি ইলেকট্রন রয়েছে। তাহলে এবং এরা তৃতীয় পর্যায়ে এবং এরা তৃতীয় পর্যায়ে কোশ্চেন পর্যায় সারণী কি? কোশ্চেন বেরিলিয়ামকে নির্ঘাত ধাতু বলা হয় কেন? ধাতু বলা হয় কেন? কোশ্চেন এ বি সি মৌল তিনটি পারমাণবিক আকারে ক্রম বিশ্লেষণ করো। এবং লাস্ট কোশ্চেন এদের আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন শক্তি মান ক্রমানুসারে বৃদ্ধি পায় যুক্তিসহ বিশ্লেষণ করা। আচ্ছা, আমরা চতুর্থ অধ্যায়ের একটা সৃজনশীল সলভ করে দেখি। তো আমাদের এখানে বলা হয়েছে এবিসি তিনটি মৌল, এরপর এরা প্রতিটি অর্থে ব্যবহৃত কোনো মৌলের প্রতীক নয়। এদের বৈশিষ্ট্য শক্তি স্তরে যথাক্রমে 1, 2 এবং 3টি ইলেকট্রন রয়েছে। তো এরা সবাই তৃতীয় পর্যায়ে মৌল। যদি আমরা এদের আগে চিহ্নিত করি যে এরা কি, আচ্ছা পর্যায় সারণী আমরা পড়েছি। পর্যায় সারণী কি? পর্যায় সারণী হচ্ছে যে মৌলসমূহ ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে মৌলসমূহের স্টকে বা সারণীতে স্থান দেওয়া হয়েছে, তার নামই হচ্ছে পর্যায় সারণী। বেরিলিয়ামকে নির্ঘাত ধাতু বলা হয় কেন? আমরা এর আগে বলেছি যে গ্রুপ ভিত্তিক ধর্মের মধ্যে যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, বেরিলিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা 4, 1s2 2s2। তো দেখো যে এই দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় নম্বর গ্রুপ মানে 2 নম্বর গ্রুপের মৌল, এই 2 নম্বর গ্রুপের মৌল হয় এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। আমরা জানি যে 2 নম্বর গ্রুপের যে 6টি মৌল আছে এই 6টি মৌলকে মৃৎক্ষার ধাতু বলা হয়। আচ্ছা, তো এই মৃৎক্ষার ধাতু এবং বেরিলিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয়।
আচ্ছা এ বি সি তিনটি মৌলের পারমাণবিক আকারে কমন। এ বি সি তিনটি মৌল আগে আমরা চিহ্নিত করি। এ মৌল বলছে যে তাদের লাস্টের শক্তি স্তরে বহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি এবং এরা সবাই তৃতীয় পর্যায়ের মৌল। যদি এরা তৃতীয় পর্যায়ের মৌল হয় তাহলে আর আগে দুইটা স্টেপ থাকবে, তার মানে আগে 8টা ইলেকট্রন আর প্রথমে 2টা ইলেকট্রন। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা হলো 2 আর 1, তাহলে 11টা। 11টা কি 11 হচ্ছে নাট্রিয়াম। হ্যাঁ নাট্রিয়াম, নাট্রিয়াম মানে সোডিয়াম, নাট্রিয়াম হচ্ছে ল্যাটিন নাম। এরপর যদি বি মৌলের দিকে তাকাই, তিনটা তৃতীয় পর্যায়ের মৌল বলেছি। বি মৌল এর 2টা ইলেকট্রন আছে বহিষ্ঠ শক্তি স্তরে 2, এর আগে আছে 8 এবং 2টা ইলেকট্রন, তাহলে 12 হচ্ছে ম্যাগনেসিয়াম। এবং সি মৌলের দিকে যদি তাকাই আমরা, সি মৌল হচ্ছে বহিষ্ঠ শক্তি স্তরে আছে 3টা ইলেকট্রন, এর আগে 8 প্রথমটা 2, তো 13 হচ্ছে অ্যালুমিনিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, লক্ষ্য করো এটা সবাই তৃতীয় পর্যায়ে বলবো এবং সিরিয়ালি প্রথমটা হচ্ছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। যদি আমি পারমাণবিক আকারের কমন দিকে লক্ষ্য করি তাহলে আমরা বলেছি এর আগে যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু শক্তি স্তর বৃদ্ধি পায় না, যার কারণে কি হয় এই মৌলসমূহের বহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াসের প্রতি ওই ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায় আর ইলেকট্রনের শক্তি স্তরগুলো নিউক্লিয়াসের কাছে চলে আসে, এজন্য পারমাণবিক আকারটা হ্রাস পায়। তাই যদি বলি তাহলে এই সোডিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে বড় হবে, কারণ সোডিয়ামের বহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের বহিষ্ঠ শক্তি স্তরে 2টা ইলেকট্রন এবং অ্যালুমিনিয়ামের বহিষ্ঠ শক্তি স্তরে 3টা ইলেকট্রন। এই 3টা ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবলভাবে আকর্ষণ করবে, এজন্য এর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে চলে আসবে আর কাছে চলে আসা মানে পারমাণবিক আকারটা হ্রাস পাবে, যার কারণে অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট হবে এই তিনটার মধ্যে এবং সোডিয়ামের আকার সবচেয়ে বড়। তাহলে আমরা বলতে পারবো যে সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে পারমাণবিক আকারের ক্রম। এবং যদি আমি এ বি সি দিয়ে লিখি তাহলে বলতে পারবো এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন সি। এটা হচ্ছে আমার এ বি সি মৌল তিনটি পারমাণবিক আকারের ক্রম, এটা বিশ্লেষণ করলাম। এরপর আমরা আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির মান ক্রমানুসারে বৃদ্ধি পায়। যদি তাই বলি আমরা ক্রমানুসারে যদি আকারের দিকে লক্ষ্য করি যে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আকার ছোট, আবার ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের আকার ছোট, তার মানে আকার পারমাণবিক আকারটা ক্রমানুসারে হ্রাস পাচ্ছে। আচ্ছা, তো আমরা পারমাণবিক আকারের সাথে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি ঠিক বিপরীত সম্পর্ক, যে পারমাণবিক আকার হ্রাস পেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে বা ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে এবং পারমাণবিক আকার যদি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। তো বন্ধুরা আমরা যদি পারমাণবিক আকার গতে দেখেছি যে পারমাণবিক আকার ক্রমটা আবার বলে দিতে হবে যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে। তো সোডিয়ামের আকার যেহেতু বড় সবচেয়ে, এবং সোডিয়ামের ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি মান, এখানে সোডিয়ামের আকার বড় তাই সোডিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম বা আয়নীকরণ শক্তি মান সবচেয়ে কম। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের তারপরে হচ্ছে উল্টোটা হবে, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি ক্রম। তো আমরা পরবর্তীতে আলোচনা করব যদি আমাদের সামনে ক্লাস হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।